শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আজকের এই নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। গত টিউটোরিয়ালে আমরা চ্যাপ্টার 7 অপারেশন অফ ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চ্যাপ্টার 8 ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটারের গঠন ও কার্যপ্রণালী দেখে নিই। ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার আমরা কিছুটা ওই যে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের সঙ্গে তুলনা করতে পারি। ওইটার কার্যপ্রণালীর মতোই ওইটাতেও দুটা কয়েল থাকে, একটা ফিক্সড একটা মুভিং। এখানেও তাই, মোটামুটি ওই মিটারের গঠনের মতোই এই ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটারের গঠন। চিত্র তোমরা দেখতে পাচ্ছ সেম। এই মিটারের গঠনের দুটা কয়েল থাকে, একটা হচ্ছে ফিক্সড কয়েল আর একটা হচ্ছে মুভিং কয়েল। আর স্প্রিং দ্বারা কন্ট্রোল করা হয়। তোমার পয়েন্টারটাকে যে কন্ট্রোলিং সিস্টেমটা সেটা থাকে স্প্রিং কন্ট্রোল, আর ড্যাম্পিং সিস্টেমটা থাকে দুই ধরনের থাকতে পারে। একটা হচ্ছে এয়ার ফিকশনও থাকতে পারে, এডি কারেন্ট ড্যাম্পিংও থাকতে পারে। আর গতানুগতিকভাবে অন্যান্য মিটারের মতোই এখানে একটা পয়েন্টার থাকবে, স্কেল থাকবে, তারপরে মুভিং কয়েলটা ঘুরবে কিসের উপরে, পিভেটের উপরে বা বিয়ারিংয়ের উপরে, আর পয়েন্টারটা লাগানো থাকে স্পিন্ডেলের সাথে, এবং স্পিন্ডেলের সাথে লাগানো থাকে মুভিং কয়েলটা। এই সকল অংশ নিয়ে আমাদের ডাইনামিক টাইপ ওয়াটমিটার গঠিত। এখন আমরা যাব কার্যপ্রণালীতে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার দুইটা কয়েল, একটা হচ্ছে ফিক্সড কয়েল আর একটা হচ্ছে মুভিং কয়েল। মুভিং কয়েলের সঙ্গে পয়েন্টার থাকে, আর পয়েন্টারের নিচে থাকে হচ্ছে আমাদের স্কেল। এখানে দুইটা কয়েলের এখান দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়। একটা যেটা মুভিং কয়েল দিয়ে প্রবাহিত হয় সেটা থাকে I2, আর যেটা ফিক্সড কয়েলের মধ্যে প্রবাহিত হয় সেটা থাকে I1 কারেন্ট। এখানে I1 কারেন্ট সরাসরি সার্কিট থেকে প্রবাহিত হয় ফিক্সড কয়েলের ভিতর দিয়ে, ফলে এখানে একটি কি হয়, ম্যাগনেট উৎপন্ন হয়, সুষম চুম্বক ক্ষেত্র তৈরি হয় I1 এর প্রভাবে। আর I2 যে প্রবাহিত হয় মুভিং কয়েলের ভিতর দিয়ে সেটা হচ্ছে তোমার ভোল্টেজের সমানুপাতিক, অর্থাৎ কি পরিমাণ ভোল্টেজ আমরা সরবরাহ দিচ্ছি সেই অনুপাতে এখানে আমার I2 কারেন্ট প্রবাহিত হয়। এই জন্য আমরা বলতে পারি যে I2 কারেন্ট আমরা সরাসরি সরবরাহ ভোল্টেজের সমানুপাতিক। এখানে দেখো আমরা সরবরাহ ভোল্টেজের সঙ্গে কিন্তু মুভিং কয়েলটা প্যারালালে সংযোগ করা আছে। আর এখানে সিরিজের যে রেজিস্ট্যান্স সংযোগ করা হয়েছে এটা হচ্ছে বিভিন্ন কোনো প্রকার ত্রুটি থেকে রক্ষা পাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ত্রুটি দূর করার জন্য আমাদের এখানে সিরিজ রেজিস্ট্যান্স ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে যখন সরবরাহ ভোল্টেজের অনুপাতে I2 কারেন্ট প্রবাহিত হয় তখন এই মুভিং কয়েলের ভিতরেও একটি সুষম চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে আর ফিক্সড কয়েলটে মুভিং কয়েলের দুই পাশে বসানো থাকে, মাঝখানে বসানো থাকে হচ্ছে আমাদের মুভিং কয়েল, আর মুভিং কয়েলের লাগানো থাকে হচ্ছে পিভেটের সঙ্গে, আর পিভেটের সঙ্গে লাগা থাকে পয়েন্টার। ফলে যখন মুভিং কয়েলটা ঘোরে তখন পয়েন্টারটাও তার অবস্থান পরিবর্তন করে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, এই পাশে আর এই পাশে উভয় পাশে ফিক্সড কয়েলের সুষম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, আর এইখানে একটা মুভিং কয়েলে আরেকটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। এই দুইটা ফিক্সড কয়েল এবং মুভিং কয়েলের সৃষ্ট চুম্বক ক্ষেত্র দুইটা পরস্পর ইন্টারঅ্যাকশনের ফলে একটা টর্কের সৃষ্টি হয়, যেটাকে আমরাকে বলতেছি হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক। এখন যেহেতু কয়েলটা ফিক্সড, ধাক্কা দিলে কে নড়বে? মুভিংটাই নড়বে। এই জন্য ফলে মুভিংটা তোমার একটা নির্দিষ্ট দিকে ঘুরে যায় কারেন্টের উপর নির্ভর করে। এই জন্য এখানে পয়েন্টার লাগানো থাকে এবং পয়েন্টার দ্বারা আমরা পাঠ পেয়ে থাকি। এইভাবে আমাদের মূলত এই ইনস্ট্রুমেন্টটি কাজ করে থাকে। এখানে মুভিং কয়েলের বিক্ষেপণের যে
টর্ক উৎপন্ন হয় সেটা হচ্ছে গড় যে পাওয়ার আমরা জানি ভি আই কস থিটা এসি হলে আর ডিসি হলে ভিআই এর সমানুপাতিক, অর্থাৎ আমরা ডিফ্লেক্টিং টর্কটা হচ্ছে গড় পাওয়ারের সরাসরি সমানুপাতিক হয়ে থাকে। এখন আমরা যাব নেক্সট সেশন বলে ফেলছি, নেক্সট প্রশ্নে যাব। নেক্সটে আছে হচ্ছে টর্কের ইকুয়েশন। আমরা দেখব যে কিভাবে টর্কের ইকুয়েশনটা কীরূপ আসে। এখানে দুইটা সাপ্লাই দেওয়া যায়, একটা হচ্ছে ডিসি এবং এসি। ডিসিতে দিলে আমাদের টর্কের সমীকরণ একরকম হবে, আর এসিতে দিলে আর এক রকম হবে। প্রথমে দেখে নেই ডিসি সরবরাহে টর্কের ইকুয়েশন কি আসে। এখানে আমি তোমাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে এই সিম্বলের কি নাম, কোন সিম্বল দ্বারা কি বোঝানো হয়েছে সেটা দেখানো হয়েছে, আর এটা হচ্ছে আলোচনা। এখানে আইওয়ানের মধ্যে প্রবাহিত কারেন্ট কি হবে, যে ফিক্সড কয়েলে যে ফ্লাক্স ডেনসিটি উৎপন্ন হবে তার সমানুপাতিক। তাহলে ফ্লাক্স ডেনসিটি কি দ্বারা প্রকাশ করে, বি দ্বারা, বড় হাতের বি। তাহলে বলতে পারি বি প্রপোর্শনাল টু আয়ন, যেহেতু আমাদের ফিক্সড কয়েলে প্রবাহিত কারেন্টের নাম দিয়েছি আয়ন। এখানে পরের ইতে আমরা সমানুপাতিক তুলে দিয়ে ধ্রুবক বসিয়ে দিয়েছি। তারপরে আবার একটা শর্ত আছে, ডিফ্লেক্টিং টর্ক হচ্ছে তোমার ফ্লাক্স ডেনসিটি আর মুভিং কয়েলের যে কারেন্ট, এই দুটোর গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বলতে পারি টিডি প্রপোর্শনাল টু বি আই টু। এখন আমরা আবার জানি যে আই টু যে কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে কি সরবরাহ ভোল্টেজের সমানুপাতিক, আর যেটা আগেও কার্যপ্রণালীতে বলেছি। তাহলে আই টু প্রপোর্শনাল টু ভি, এখানে আই টু সমান সমান হচ্ছে একটা ধ্রুবক বসিয়ে দিয়েছি। এখন এই যে এখানে যে আমরা একটা পেলাম যে টিডি প্রপোর্শনাল টু বি আই টু, এইখানে আমরা আই টু এর মানটা বসিয়ে দিই যেখান থেকে। সুতরাং এখানে আমরা টিডি প্রপোর্শনাল টু বি আই টু, এখানে আমরা কিসের মান বসিয়ে দিলাম, হচ্ছে বিটা এবং আই টু এর মান বসিয়ে দিলাম। বিটার মান কোথায় পেলাম, বিটার মানে যে প্রথমে পেলাম, বিটার মান পেয়েছি এখানে, এবং এখানে পেয়েছি আই টু এর মান। এই দুইটার মান এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ধ্রুবক দুটোকে পাশাপাশি করলে একটা কে অন কে টু, আর এই যে পেয়েছি আমরা হচ্ছে ভি আই অন। এটি হচ্ছে আমরা জানি পাওয়ার, ডিসি মেশিন ডিসি সার্কিট সরবরাহের ক্ষেত্রে পাওয়ারের সূত্র কি, ভিআই। তাহলে এখানে পেলাম ভিআই। আবার এখন যেহেতু অনেকগুলো ধ্রুবক আছে, এই সবগুলো ধ্রুবকের পরিবর্তে আরেকটি ছোট ধ্রুবক নিলাম, শুধু কে। তাহলে আমরা বলতে পারি টিডি সমান সমান টু একটা ধ্রুবক, আর একটা হচ্ছে পাওয়ার ভি আই ওয়ান। এখানে আই ওয়ানকে আমরা আই বলতে পারি যেহেতু, আর ভি আই টু না আই বলতে পারি, আর ভি হচ্ছে আই টু এর পরিবর্তে আসছে এখানে। তাহলে আমরা বলতে পারি যে টিডি সমান সমান কে একটা ধ্রুবক, আর একটা হচ্ছে পাওয়ার। তাহলে কে যদি তুলে দেই, ধ্রুবক যদি তুলে দেই, আমরা একটা, এটা এখানে সমান চিহ্ন হবে না, এই ধ্রুবক টিডি প্রপোর্শনাল টু পাওয়ার। তাহলে বলতে পারি যে বিক্ষেপণ আমাদের কিসের উপর নির্ভর করছে, পাওয়ারের উপর নির্ভর করছে। এখন আমরা যাব এসি সার্কিট হলে কি হয়। তো এসি সরবরাহ দিলে কি হবে, এসি সরবরাহ দিলে আমাদের কি কি সিম্বলগুলো ব্যবহার করছি সেটা তোমাদের এখানে দেখিয়েছি। ভি দ্বারা কি বুঝাইছে, ছোট হাতের আই টি এম, এগুলো সবগুলো তোমাদেরকে এখানে দেখিয়েছি যেন সিম্বল বুঝতে সমস্যা না হয়। এখন আমরা আলোচনায় যাই। এসিতে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে তাৎক্ষণিক মান, একটা হচ্ছে আরএমএস মান, একটা থাকে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। দেখেন ইনস্ট্যান্টেনিয়াস টর্ক অর্থাৎ তাৎক্ষণিক টর্কের যে সূত্র আমরা জানি টি আইএনএস দিয়েছি, প্রপোর্শনাল কার সঙ্গে, ভি আই। এটা আমরা আগেও পেলাম যে তাৎক্ষণিক ভোল্টেজ এবং তাৎক্ষণিক কারেন্টের সমানুপাতিক। তাহলে এখন আমরা অন্য সেমিস্টারে দেখে এসেছি যে তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণটা হচ্ছে ছোট হাতের ভি সমান সমান ভি ম্যাক্সিমাম সাইন থিটা। থিটা হচ্ছে কি ফেজ কোণ। আর তাহলে কারেন্টের কি হবে, কারেন্টের হবে আই ম্যাক্স সাইন থিটা মাইনাস ফাই, অর্থাৎ ভোল্টেজের চেয়ে কারেন্ট কতটুকু ল্যাগিংয়ে আছে অথবা লিডিংয়ে আছে। ফাইটা হচ্ছে কি
ফেজ পার্থক্য, ফাইটা হচ্ছে ফেজ পার্থক্য। এই সমীকরণটা আমরা অন্য সেমিস্টারে নিজ সেমিস্টারে দেখে এসেছি। তাহলে এখন আমরা যদি 1 নম্বর সমীকরণে এই ছোট হাতের আই এবং ছোট হাতের ভি এর মান বসিয়ে দিই, তাহলে আমাদের আসে হচ্ছে এই লাইনটা আসে, এই সমীকরণটা আসে। এখানে শুধু জাস্ট কী করেছি, এই 1 নং সমীকরণে আমরা মান বসিয়ে দিয়েছি। তারপরে আমরা ধ্রুবক সমানুপাতিক তুলে দিলে ইকুয়াল দিয়েছি, ইকুয়াল দেওয়ার পর একটা ধ্রুবক আসছে। এখন ধ্রুবক দেওয়ার জন্য আমরা এখানে সমান চিহ্ন দিতে পেরেছি, যেখানে এখানে বলে দিয়েছি কি একটি সমানুপাতিক ধ্রুবক। এখন এটা আমরা পেয়েছি তাৎক্ষণিক টর্ক। তাৎক্ষণিক টর্ককে যদি আমরা গড় টর্ক করতে যাই, তাহলে হচ্ছে গড় টর্ক করতে গেলে কি করতে হয়, 1/2π কে 0 to 2π লিমিটের মধ্যে দ্বারা ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে, অবশ্য থিটার সাপেক্ষে, কারণ আমাদের ফেজ কোণ হচ্ছে থিটা। এখানে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করছি 1/2π 0 to 2π, তারপরে এখানে তাৎক্ষণিক টর্কের সমীকরণটা লিখলাম। কার সাপেক্ষে করলাম, এটা হচ্ছে সাপেক্ষ। ইন্টিগ্রেশন তো আমরা শিখেছি। এখন আমরা এই ভিএম আর আইএমকে বাইরে ইন্টিগ্রেশনের বাইরে নিয়েছি, যেহেতু কনস্ট্যান্ট। আর এখানে ইনস্ট্যান্টকে বাইরে নেওয়ার পরে আমাদের এখানে একটা সূত্র পড়বে, এখানে লাইন জাম্পিং করেছি, যেহেতু পয়েন্ট বেশি লাগে, দৈর্ঘ্য হয়ে যায়, এই জন্য আমি জাম্পিং করছি, যেটা বলে দিচ্ছি এখানে। তাহলে ভিএম এবং আইএম আমি কমন নিলাম, সামনে চলে গেল, থাকলো হচ্ছে সাইন থিটা এবং সাইন থিটা মাইনাস ফাই। এখন সামনে 2 আসছে কীভাবে, আমরা 2 দ্বারা কোনো সমীকরণের কে যদি আমরা 2 দ্বারা গুণ এবং ভাগ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে ত্রিকোণমিতিক সূত্র 2 sin A sin B, এই সূত্রে ফেলার জন্য আমাদের একটা 2 দরকার, এই জন্য আমরা এখানে একটা 2 নিয়ে আসছি, এই 2টা নিয়ে আসছি। এবং 2 তাহলে বেশি হলো, সেটা কী করতে হবে, ভাগ দিতে হবে। এই যে এখানে দেখো 2π আছে, হয়ে গেছে 4π, মানে একবারে গুণন দিয়ে লেখা হয়েছে। এখন এইটাকে সূত্রে ফেলবো, এটাকে সূত্রে ফেলবো কি, ত্রিকোণমিতিক 2 sin A sin B। 2 sin A sin B সূত্রটা হচ্ছে আমাদের cos A minus B minus cos A plus B। এই সূত্রকে সিম্পলিফাই করে এই সূত্র অনুযায়ী এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে আমাদের আসে cos থিটা cos ফাই, অর্থাৎ থিটা থিটা কেটে যায়, আর পরেরটায় থাকে হচ্ছে cos 2 থিটা মাইনাস ফাই, অর্থাৎ থিটায় থিটা যোগ হয়ে যায়। তাহলে আমি সূত্রটা আবার বলছি, যে ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে 2 sin A sin B সমান সমান cos A minus B minus cos A plus B। সেই সূত্র থেকে এইখানে A হচ্ছে থিটা, B হচ্ছে থিটা মাইনাস ফাই, এই সূত্রে ফেলে দিয়ে এই সমীকরণটা সিম্পলিফাই করলে এটুকু চলে আসে আমাদের সমীকরণ। এখন আমরা পরে দেখি যে ইন্টিগ্রেশন করে ফেলেছে। ইন্টিগ্রেশন করলে কি হয়, আমাদের ছিল হচ্ছে সিম্পলিফাই করার পরে ছিল হচ্ছে cos থিটা মাইনাস cos 2 থিটা মাইনাস ফাই। এখন প্রথমে আসে হচ্ছে cos থিটা, তো cos থিটাকে cos ফাই ছিল, cos ফাই তো কনস্ট্যান্ট, যেহেতু আমরা করছি কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে, যেহেতু আমরা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে বলতে পারি যে cos থিটাটা এই cos ফাই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে cos থিটা ফাইয়ের সঙ্গে ছিল কি 1কে ইন্টিগ্রেশন করলে হয় থিটা, আর এই পাশে ছিল হচ্ছে আমাদের এই পাশে দেখো ছিল হচ্ছে আমাদের cos 2 থিটা মাইনাস ফাই। তো cos 2 থিটা মাইনাস ফাইকে যদি করি, এখানে থিটা আছে, তাহলে এটা কনস্ট্যান্ট না, তাহলে cos পুরোটাকে থিটা মাইনাস ফাই পুরোটাকে আমি একটা থিটা ধরি বা এ ধরি, তাহলে কি আসবে, কজেক করলে সাইন, তাহলে আমাদের কজে থিটা করলে সাইন থিটা আসবে। তা আমরা এখানে দেখো করলাম সাইন থিটা, এর উপরে লিখছি সাইন থিটা মানে 2 থিটা মাইনাস ফাই এখানে। তাই আবার যেহেতু থিটার সঙ্গে আরেকটা কিছু আছে, এই পুরোটাকে আমি ধরেছিলাম হচ্ছে একটা ধরে
ইন্টিগ্রেশন করেছি, কিন্তু এই পুরোটা সেই জিনিস নয়। তাহলে এইটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে। তাই 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের আসে হচ্ছে 2, আর এটা কনস্ট্যান্ট, এটা 0, তাই আজ 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। আর যে লিমিট ছিল সেই লিমিটের মানটা আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন আমরা এই লিমিটের মান বসিয়ে দেব। তাহলে প্রথমে আমরা বসাতে হয় কি, আপার লিমিটের মান। তাহলে প্রথমে আপার লিমিটের মান বসাইলে প্রথমে আপার লিমিটের মান কত, 2 পাই। তাহলে এখানে দেখো থিটার পরিবর্তে 2 পাই, আর এটা তো ছিলই, আর এইখানে দেখো 2 থিটার পরিবর্তে 2 পাই বসালে 4 পাই হয়ে গেছে। আর তাহলে এখন এর আপার লিমিট হলো, তারপরে মাইনাস লোয়ার লিমিট। লোয়ার লিমিট কি ছিল, 0, তাহলে মাইনাস দিয়ে লোয়ার লিমিট, আর এখানে এই মাইনাস আর এই সূত্রের মাইনাসে কি হয়েছে, প্লাস হয়ে গেছে, তারপরে সাইন 2 থিটার পরিবর্তে থিটা যে 0 হয়, এই 0-র মান বসিয়ে দিলাম। এখন সিম্পলিফাই করলে কি হবে, এই সাইন থিটা আর এই সাইন থিটা আউট হয়ে যাবে। এখানে সাইন 4 পাই মাইনাস 5/2 যা, এখানে সাইন 0 মাইনাস 5/2 একই হবে। বাদ চলে গেল, বিয়োগ হয়ে গেল, তাহলে থাকলো আমাদের হচ্ছে, এটা তো 0-0-র সাথে কিছু যোগ করলে এটা 0 হয়ে গেছে, তাহলে থাকলো হচ্ছে শুধু 2 পাই কস থিটা। 2 পাই কস থিটা যদি আমাদের থাকে, তাহলে এখন 2 পাইটা কি হবে, এই 2 আর এই 4 থেকে একটা 2 চলে গেল, আর এই পাই আর এই পাই কাটা গেল, তাহলে থাকলো হচ্ছে শুধু আমাদের 2 আর হচ্ছে কস ফাই। এখন আমাদের এই 2টাকে আমাদের সূত্রে ফেলানোর জন্য আমরা দুটো অংশে ভাগ করেছি, তাই 2কে ভাগ করলে √2 হয়, 2 সমান সমান √2 গুণন √2 লিখতে পারি। তো সেটা ভাগ করে দিয়ে আমরা একটা দিয়েছি ভি এম এর সঙ্গে, আর একটা দিয়েছি আই এম এর সঙ্গে। কেন দিলাম, আমরা জানি ভি আর এম এস সমান সমান ভি ম্যাক্স ভাগ √2, তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারবো ভি আর এম এস, আর এই আই এম ভাগ √2 এটুকু পরিবর্তে লিখতে পারবো আই আর এম এস। কিন্তু আই আর এম এস মান আমাদেরকে লিখতে হয় না, সরাসরি আমরা আই দিয়ে প্রকাশ করেছি। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, কে ইকুয়াল টু ভি আই সাইন কস ফাই। এখন যেহেতু কে ধ্রুবক, তো কে ধ্রুবক যদি তুলে দিই তাহলে আসে সমানুপাতিক, তাহলে টি এম সমানুপাতিক ভি আই কস ফাই। তাহলে আমরা বলতে পারি ভিএম এর পরিবর্তে আমরা টিডি বলতে পারি, টিডি প্রপোর্শনাল টু ভিআই কস ফাই। অর্থাৎ আমরা বলতে পারি যে ডিফ্লেক্টিং টর্ক সরাসরি পাওয়ারের সঙ্গে, প্রকৃত পাওয়ারের সঙ্গে সমানুপাতিক। টর্কের সমীকরণ আমরা জানলাম। এখন আমরা দেখি কি আছে, ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটারের সুবিধাগুলো কি কি, এর রেঞ্জগুলো, স্কেলগুলো সমরূপ হয়, অর্থাৎ বিভাজনগুলো সমান হয়ে থাকে, এসিডিসি উভয়তে ব্যবহার করা যায়, পার্ট প্রায় নির্ভুল পাওয়া যায় এবং স্প্রিং দ্বারা কন্ট্রোল করা যায়। এই হচ্ছে আমাদের সুবিধা। আরও যেগুলো আছে তোমরা বই থেকে পড়ে নিতে পারো বা গুগল থেকে দেখে নিতে পারো। তারপরে হচ্ছে ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটারের অসুবিধাগুলো কি কি, অসুবিধাগুলোর মধ্যে রয়েছে নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরে ভ্রম দেখা যায়, ত্রুটি দেখা দিতে পারে। তারপরে চুম্বক ক্ষেত্র থাকে এবং এই চুম্বক ক্ষেত্রের জন্য কিছুটা প্রভাবিত হয়ে থাকে। তারপরে এডি কারেন্ট জনিত ভ্রম হতে পারে, যেহেতু কারেন্ট প্রবাহিত হয় ওখানে চুম্বক ক্ষেত্র থাকে, ফলে এডি কারেন্টের সৃষ্টি হতে পারে, এই জন্য এখানে এডি কারেন্ট দ্বারাও কিছুটা ত্রুটি দেখা দেয়। এখন ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটার এবং ইন্ডাকশন টাইপ ওয়াটমিটারের মধ্যে কি কি পার্থক্য থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এটা ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটার কি করা যায়, এসিডিসিতে ব্যবহার করা যায়, কিন্তু ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার শুধু এসিতে ব্যবহার করা যায়। তারপরে ডায়নামোমিটার টাইপের অ্যাকুরেসি ভালো পাওয়া যায় না, কিন্তু ইন্ডাকশনে ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটারে অ্যাকুরেসি ভালো পাওয়া যায়, আর এখানে ইন্ডাকশন টাইপ ওয়াটমিটারে ভালো পাওয়া যায় না। আবার ডায়নামোমিটার ওয়াটমিটারে পাওয়ার অপচয় কম, ইন্ডাকশনে পাওয়ার অপচয় বেশি। ডায়নামোমিটারে মুভিং সিস্টেমের ওজন তুলনামূলক কম, ইন্ডাকশনে ওজন বেশি হয়ে থাকে, কারণ মিটারে অনেকগুলো চুম্বক ক্ষেত্র থাকে 2টা, এই জন্য এটার হয় বেশি। তারপরে স্কেল সমরূপ, আর ইন্ডাকশনে
তোমার স্কেল সমরূপ এবং বিস্তৃত। সমরূপও কিন্তু এটা অনেক দূর 300 ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। 300 ডিগ্রির মধ্যে আমরা পার্ট নিতে পারি, এটা বোঝা যাচ্ছে বিস্তৃত দ্বারা। আর এটা অপারেটিং টর্ক তুলনামূলক দুর্বল, আর এটা ইন্ডাকশনে অপারেটিং টর্ক হচ্ছে ভালো, শক্তিশালী। আগামী দিন আমরা দেখব চ্যাপ্টার 9, ওখানে আছে ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার, এটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে মূলত এখানেই আলোচনা ছিল, ছোট সব চ্যাপ্টার। আশা করি সকলেই বুঝতে পারছো, বিশেষ করে টর্কের ইকুয়েশনটা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। এবং ইয়াটা তোমার হচ্ছে তুলনাটা, ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটার এবং ইন্ডাকশন টাইপ ওয়াটমিটারের তুলনা পরীক্ষায় আসে, ভালো করে দেখবা। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই, পরীক্ষার প্রিপারেশন নাও। ধন্যবাদ এভরিওয়ান। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।